আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। দ্রুতই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2 দশক পর একটি গণমাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন নির্বাচনের সময় থাকবেন দেশের জনগণের মাঝেই। তারেক রহমানের অভিযোগ, গত স্বৈরাচার সরকারের আমলে আদালত থেকে আদেশ দিয়ে তার কণ্ঠ রোধ করা হয়েছিল। দীর্ঘ সাক্ষাৎকারে নির্বাচন, আওয়ামী লীগের রাজনীতি ও নেতাকর্মীদের বিচার, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। সাদিয়া কানেজের রিপোর্ট। বিগত সরকারের নানা নিষেধাজ্ঞায় প্রায় 17 বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়ালি বিভিন্ন প্ল্যাটফর্মে দলীয় কার্যক্রম পরিচালনা করলেও সরাসরি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারেননি তিনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম একটি সংবাদ মাধ্যমে একান্ত সাক্ষাৎকার দিলেন তিনি। এ সময় আসন্ন নির্বাচন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার এবং জাতীয় ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কথা বলেন তারেক রহমান। ছাত্র রাজনীতির জায়গায়, জাতীয় রাজনীতির জায়গায়। গত স্বৈরাচারী সরকারের সময় আদালত থেকে রীতিমতো আদেশ দিয়ে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তার। বলেন, সরকারের চাপে পড়ে গণমাধ্যমও তার বক্তব্য প্রকাশ করতে পারেননি। বিগত স্বৈরাচার সরকারের সময় কোর্ট থেকে রীতিমতো আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল। হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানোর, গণমাধ্যম সেটি ছাপাতে পারত না। তখনকার যেই প্রেস ক্লাবের যারা সদস্য ছিলেন, আমাকে আইনের দৃষ্টিতে ফেরারি বলা হয়েছিল যে সেরকম কোনো ব্যক্তিকে তারা প্রেস ক্লাবে কথা বলতে দিবে না। এভাবে তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে। গণ অভ্যুত্থানের পরও কিছু সঙ্গত কারণে দেশে ফিরতে পারেননি বলেও জানান তারেক রহমান। তবে নির্বাচনে জনগণ থেকে দূরে থাকবেন না তিনি। জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জুলাই মাসে গণ অভ্যুত্থান ঘটলেও এর প্রেক্ষাপট তৈরি হয়েছিল অনেক বছর আগেই। এর মাস্টারমাইন্ড নির্দিষ্ট কোনো ব্যক্তি নন, বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনগণেরও অবদান রয়েছে এতে। জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ। এ সময় তিনি আওয়ামী লীগের বিচার প্রসঙ্গেও কথা বলেন। যারা জুলুম করেছে তাদের তো বিচার হতে হবে, সেটি ব্যক্তিও হতে পারে, সেটি দলও হতে পারে। যে দলের ব্যক্তিরা বা যে দল মানুষ হত্যা করে, মানুষ গুম করে, মানুষ খুন করে, দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে, জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে, তাদের টিকে থাকার তো কোনো কারণ আমি দেখি না। প্রত্যাশার নির্বাচনের মধ্য দিয়ে সবাইকে নিয়ে সুন্দর রাষ্ট্র গঠনের প্রত্যাশার কথাও জানান তারেক রহমান। গ্রহণ করবেন। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি, নির্বাচন বিলম্বের প্রয়াস, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তুরস্ক বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নির্বাচিত সরকারের সঙ্গে তুরস্ক কাজ করতে উদ্গ্রীব বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শামীম চৌধুরী। দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় সফররত তুরস্ক উপপররাষ্ট্রমন্ত্রী এবেরিস একিনসি ও ঢাকায় নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেন। সে সময় বিএনপির কূটনৈতিক কমিটির সদস্য সহ উপস্থিত ছিলেন তুরস্ক প্রতিনিধি দলের আরও 2 সদস্য। বৈঠক শেষে গণমাধ্যমকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন পরবর্তী সময়ে তুরস্ক কেমন বাংলাদেশ দেখতে চায় সে বিষয়ে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। বলেন, ওআইসি শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ, প্রযুক্তি খাতে উন্নয়ন এবং প্রতিরক্ষা বিষয়েও আলোচনা হয়েছে তাদের সঙ্গে। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। বন্ধুত্ব আরো সুদৃঢ় করার জন্য সব এরিয়াতে আমাদের কোঅপারেশন বাড়ানোর জন্য অর্থনীতি, সংস্কৃতি,
ওআইসিতে আমাদের যে ইনভলভমেন্ট সবকিছু মিলিয়ে সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় সেটা আলোচনা এসেছে। অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব। এর আগে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করার কথা বললে বিএনপি সবার আগে প্রতিবাদ করেছে। এখনো নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ মেনে নেবে না বিএনপি। একই ব্যালট বাক্স এলি, একই পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, বুথ সেন্টার, সমস্ত আয়োজন, সমস্ত বাজেট সবকিছু হবে, অথচ ফলাফল একই। নির্বাচনের দিনে যে গণভোটের রায়টা আসবে সেই ফলাফল যেমন একই বাইন্ডিং হবে পার্লামেন্টের উপরে, আর আগে হলো একই বাইন্ডিং। আর একটা জাতীয় সংসদ নির্বাচনের মতো বিশাল আয়োজন করে শুধুমাত্র গণভোটের জন্য দেশকে প্রস্তুত হতে হবে, সেটার একটা লক্ষ্য থাকতে পারে এই নির্বাচন যেন বিলম্বিত হয়। জাতীয় ঐক্য ধরে রাখলে আগামী নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্র সফল হবে না বলেও মনে করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। গণতান্ত্রিক ঐক্যটা। শামীম চৌধুরী, RTV, ঢাকা। পিরোজপুর জেলা বিএনপির প্রবীণ নেতা মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পিরোজপুর জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ নেতা মোতালেব আকন তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা করার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত বিশেষ প্রতিবেদনে তার এই দীর্ঘদিনের ইচ্ছার কথা উঠে এলে তারেক রহমানের নজরে আসে। এর পরপরই তিনি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে উদ্যোগ নিতে বলেন। সাক্ষাৎকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। আমাদের আগামী বাংলাদেশ হবে, আমার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের সেখানে কোনো মেঝেতে ট্রিটমেন্ট হবে না। সত্যিকার অর্থে আমাদের এই বাংলাদেশ একটা আধুনিক বাংলাদেশ এবং প্রত্যেকটি মানুষের শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই মৌলিক চাহিদাগুলো নিশ্চিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যাপারে বহির্বিশ্বের আগ্রহ বাড়লেও বিদেশি কোনো শক্তির হাত ধরে নয়, বরং জনগণের সমর্থন না নিয়ে তারা ক্ষমতায় যেতে চায় না বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিকেলে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে সফররত তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী এবারিস আকিঞ্চির বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আমিরের বসুন্ধরার কার্যালয়ে হওয়া বৈঠকে দুদেশের বন্ধুত্ব ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে একমত হলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে এ সময় তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রীকে জানান জামায়াত আমির। দেশ গঠনের ব্যাপারে জামাতের যে অঙ্গীকার, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল, জনগণের মধ্যে যে সমস্ত উৎসাহ, সব মিলিয়ে ফলে জনগণের সাথে আমাদের ইন্টারাকশন বেড়েছে। তারা আমাদের বুঝতে পারার সুযোগের কারণে জনমত জামাতের অনুকূলে আসছে। এটা দেশি বিদেশি কূটনীতিক এবং সারা দুনিয়ার আগ্রহ বেড়ে যাওয়ার একটা কারণ হতে পারে। জামাত ইসলামী মহান আল্লাহ তাআলার উপরেই ভরসা, আর জনসমর্থন হচ্ছে আমাদের নিচের শক্তি। এর মধ্য দিয়ে আমরা যাব। প্রধান উপদেষ্টা আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে রাজনীতি করবে না, কারণ দেশের জনগণ উপদেষ্টা পরিষদ নয়, তার প্রতি আস্থা রেখেছিল বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। রাজশাহীতে নগরীর চেম্বার অব কমার্স ভবন অডিটোরিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি ও গণ অভ্যুত্থানে জড়িতদের বিচারের রায় হলে সেক্ষেত্রে ঘোষিত সময়ে নির্বাচনে যেতে বাধা নেই এনসিপির। সকল ধরনের বাধা আইন কানুন বিবেচনা করে প্রধান উপদেষ্টা পরবর্তীতে আবার কোন রাজনৈতিক দলের সাথে রাজনীতি করতে চান, এটা আমাদের মনে হয় না। কিন্তু আমরা এটাও তাকে বলতে চাই, উপদেষ্টা পরিষদ দেখে মানুষের আশা জাগ্রত হয় নাই, প্রধান উপদেষ্টাকে দেখে মানুষের আশা সঞ্চার হয়েছিল।
যেসব উপদেষ্টারা সেফ এক্সিটের কথা ভাবছে তাদের নাম প্রকাশ করতে নাহিদ ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাশেদ আরও বলেন, এই উপদেষ্টারা আগামী নির্বাচন বানচালের চক্রান্ত করতে পারে। এছাড়া সচিবালয়ে আওয়ামী লীগের সচিবরা বিদ্যমান থাকায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি। আমি নাহিদ ইসলামকে বলতে চাই, কোন উপদেষ্টা জুলাই গাদ্দার তার নাম প্রকাশ করেন। এখন কি তাহলে আপনার কথা শুনছে না, আপনার নির্দেশনা মানছে না? তাদেরকে যে চুক্তিতে নিয়োগ দিয়েছিলেন সেই চুক্তি কি বাস্তবায়ন করছে না? এই জন্য কি এখন বলছেন যে তারা জাতির সাথে প্রতারণা করছে? হাতে সময় খুব কম, তাই অনেক কাজ করতে হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সন্ধ্যায় রাজধানীর বাসাবো বৌদ্ধ বিহারে প্রবর্ণা পূর্ণিমা উপলক্ষে ফানুস ওড়ানোর কার্যক্রম উদ্বোধন করার আগে তিনি এসব কথা জানান। উপদেষ্টা বলেন, তারা খুব অল্প সময়ের জন্য ক্ষমতায় আছেন, তাই ব্যস্ত সময় পার করতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে কাজ করছে। এর আগে পূর্ণিমার এই তিথিতে সকাল থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় বৌদ্ধ বিহারগুলোতে। বর্ণাঢ্য আয়োজনে ফানুস উড়ানোর মধ্য দিয়ে প্রবর্ণা পূর্ণিমা উদযাপন করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আমরা অল্প দিনের সরকার, ফলে অল্প দিনে আমাদেরকে অনেক কাজ করতে হচ্ছে। এটা একটা খুব জটিল অবস্থা। আমি কথা বলতে গিয়ে দেখলাম যে সবাই এক হতে চায় এবং সবাই যোগ দিতে চায় এবং দেয়ালটা কেউ রাখতে চায় না, সবাই চায় দেয়াল ভেঙে ফেলতে। রাষ্ট্র তার উদ্যোগে সকল ধর্মের এবং সকল জাতিগোষ্ঠীর উৎসবকে যে সেলিব্রেট করছে, এইটা আমি মনে করি 24 পরবর্তী বাংলাদেশের একটা দারুণ সূচনা। দেশের ইতিহাসে অন্যতম স্বচ্ছ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। ভোটে কোনো অনিয়ম সহ্য করা হবে না, এমন মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সংসদ নির্বাচন উপলক্ষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া বার্তা প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে এ কথা বলেন তিনি। কোনো দেশি বিদেশি শক্তির কাছে মাথা নত না করে নিরপেক্ষভাবে ভোট করতে ইসির প্রতি আহ্বান জানালেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেয় ইলেকট্রনিক মিডিয়ার বার্তা প্রধানরা। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সহ 4 কমিশনার এ সময় উপস্থিত ছিলেন। সিইসি স্বাগত বক্তব্যে বলেন, ক্রান্তিকালে দায়িত্ব নিয়ে নিরপেক্ষ নির্বাচন করার কোনো বিকল্প নেই। নির্বাচনকে কেন্দ্র করে গুজব ও এআই দিয়ে অপপ্রচার ঠেকাতে গণমাধ্যম কর্মীদের অনুরোধ করেন সিইসি। এই ইলেকশনটাকে আমরা অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশে সবকিছু লোকাল ছাপানো কিছু যাতে না হয়, এবং এটা আই মিন ইট, যে আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই দরকার হবে। জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা ও নিরাপত্তা জরুরি। সুষ্ঠু নির্বাচন করতে দলমতের ঊর্ধ্বে উঠে মেরুদণ্ড সোজা রাখতে হবে ইসিকে। গণমাধ্যমের যে নীতিমালা, সেখানে দেখা যাচ্ছে আপনার সাংবাদিকদের প্রবেশের ব্যাপারে, লাইভ করার ব্যাপারে নির্বাচনের দিন সেই পুরনো যে অতীতের যে সিস্টেমটা সেটাই থেকে গেছে। পুলিশ নেই, আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষের আস্থা নাই। তো ওই সময় তো মানুষ চাইবে না যে আমি শুধুমাত্র ভোট দিতে গিয়ে আমি অ্যাসল্ট হই বা আমার কোনো ক্ষতি হোক। অ্যাডমিন অথবা পুলিশ, তারা আসলে তাদের উপরে আপনাদের নিয়ন্ত্রণ আসলে কতটা আপনারা এস্টাবলিশ করতে পারছেন। দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনের সঙ্গে প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সংলাপ অনুষ্ঠিত হয়। সম্পাদকরা নির্বাচনের মাঠের চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা বলেন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। আগের অতীতের নির্বাচনগুলি যারা পরিচালনা করেছেন তারা এখন কাঠগড়ায় দাঁড়াচ্ছেন। আপনাদের সামনেও কিন্তু সেই আশঙ্কাটা আছে। সুতরাং আপনারা ডু অর ডাই। নির্বাচনের আগে যে টাকার খেলা, সেই টাকার খেলা, অর্থ ব্যয়, ভোটার কেনা, এই জিনিসটা যদি কঠোরভাবে বন্ধ করা যায়, তাহলে হয়তো আমরা জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত হয়ে আসতে দেখব। ভোটের মাঠে দায়িত্ব পালন করা সাংবাদিকদের হেনস্থা না করা ও গণমাধ্যম নীতিমালা সংশোধনেরও পরামর্শ দেন সম্পাদকরা। ব্যক্তিবর্গকে দেশের আতিকা রহমান, RTV, ঢাকা। এবং শুধু
গেল ২৪ ঘন্টায় দেশে প্রাণঘাতী এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জনের। সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১৭৪ জন আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা জেলায় ১৪৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৯০ আর উত্তরা সিটি কর্পোরেশনে ১১৮ জন আক্রান্ত হয়েছেন। এবছর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৫ জনে। বেশিরভাগ বিজ্ঞানীর গবেষণার সদিচ্ছা নেই বলে অভিযোগ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। গবেষণার গুরুত্ব বিষয়ে সোমবার রাজধানীর একটি হোটেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে গবেষকদের মানসিকতা নিয়ে হতাশা জানান অর্থ উপদেষ্টা। বলেন, দেশে অনেক অপ্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হয়েছে যা অপচয় ছাড়া কিছুই নয়। বিনিয়োগের পরিবেশ সৃষ্টির উপর গুরুত্ব না দিলে দেশ পিছিয়ে পড়বে বলেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। কথা হচ্ছে আমরা একটা উপস্থিত রিসার্চার আমি বিজ্ঞানীর মধ্যে একটু হতাশাগ্রস্ত। বিজ্ঞানীরা আমি দেখেছি খালি বিদেশে গিয়ে একটা পাবলিকেশন দরকার। দিস ইজ আই ডোন্ট থিঙ্ক ইজ এ ভেরি গুড আইডিয়া। পাবলিকেশন দরকার আছে, কিন্তু পাবলিকেশনটা হলো প্রমোশনের জন্য। কিন্তু আপনি যে শিখে আসলেন একটা সেমিনার থেকে, ওই জিনিসটা ডিসেমিনেট করে এটা কীভাবে কাজে লাগাবেন, আপনি ব্যবসায়ী মহল মার্কেটের সাথে তো আলাপ করবেন, তা না খালি হলে আমি একটা পাবলিকেশন করব আর একটা পাবলিকেশন আবার যায়। জুলাই হত্যাযজ্ঞে জড়িত প্রত্যেকেই বিচারের আওতায় আনা হবে। পালিয়ে থেকে কেউ পার পাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে এ কথা বলেন তিনি। এদিন হত্যা ও হত্যার নির্দেশ সহ ৩ অভিযোগে পলাতক আসামি আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। GM মাহমুদ জানাচ্ছেন এর বিস্তারিত। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্তদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবারও হয় বিচারিক কার্যক্রম। এদিন আন্দোলনের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৩টি সুনির্দিষ্ট অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল ২। ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী ১৪ই অক্টোবর এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন। এ সময় পলাতক আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর জানান, পালিয়ে থেকে কেউ পার পাবে না। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন এই ধরনের দুরাশা করে লাভ নেই। বিচারের ধীরগতি নিয়ে তাজুল ইসলাম বলেন, এসব মামলাগুলোই এর জবাব। গণহত্যাকারীদের, মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার এই বাংলাদেশে যাতে হয়, সেটা হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক রাস্তায় আছে। আমরা আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই তাদের এই বিচার কার্য সম্পাদন করা সম্ভব হবে। এদিকে ট্রাইব্যুনাল ১-এ জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলায় শেষ সাক্ষী ও মূল তদন্ত কর্মকর্তাকে দ্বিতীয় দিন জেরা করেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়াও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ৯ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। GM মাহমুদ, RTV, ঢাকা। বিনা বাধায় বিসিবি পরিচালক হওয়ার পর এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে বোর্ড সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা বাধায় সহ সভাপতি হয়েছেন সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। এদিকে নানা বাধাকে উপেক্ষা করে ক্রিকেটকে এগিয়ে নেয়ার প্রত্যয় নির্বাচিতদের কণ্ঠে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দিনভর ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা রিটার্নিং অফিসারের, যেখানে 3 ক্যাটাগরিতে নির্বাচিত 23 জন ও NSC থেকে আসা 2 পরিচালকের নাম ঘোষণা করা হয়। ভোট প্রদানের হার হচ্ছে 73.71%। ক্যাটাগরি 1-এ ঢাকা বিভাগ থেকে সমান 15টি করে ভোট পেয়ে নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবিদিন ফাহিম। আরেক প্রার্থী ফুয়াদ আগেই নির্বাচন বর্জন করায় 2 জনের জয় ছিল নিশ্চিত।
চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশাল থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ পরিচালক নির্বাচিত হয়ে যাওয়ায় ভোট হয় রাজশাহী ও রংপুর বিভাগে। ক্যাটাগরি 2-এ ক্লাব থেকে সর্বোচ্চ ৪২টি করে ভোট পেয়েছেন ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম ও ফারুক আহমেদ। ক্যাটাগরি 3 থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তার ফলাফল ঘোষণার ঘণ্টা 2 পর সভাপতি ও 2 সহ সভাপতির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা, নির্বাচিত হয়ে বাধা বিপত্তি পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন তারা। সমস্ত স্টেক হোল্ডারকে আমরা আহ্বান জানাবো বাংলাদেশ ক্রিকেটের কাজ করতে এবং আমাদেরকে সহায়তা করতে। এখানে কন্ট্রোভার্সি হয়তো নির্বাচনের আগে সব দেশে সব জায়গায় সব সেক্টরে হয়, বাট আমার জানা মতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে উইদিন দ্য কনস্টিটিউশন থেকেছি। পিছনে জিনিসগুলো বাদ দিয়ে দিয়ে আমরা সামনে কিভাবে এগোবো এটা খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা, এটা বড় একটা টিম হয়েছে, সো ইট ওয়াজ নট ইজি বিকজ অনেক ফাস্ট কাজ। এবার কিন্তু 25 জনের কাজ। আই এম শিওর প্রেসিডেন্ট চিন্তা করবেন কমিটিগুলো যাতে ভালো করে করেন। নির্বাচিত 23 জনের পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে 2 জন পরিচালক হয়েছেন এম ইসফাক আহমেদ ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। বিসিবি নির্বাচনে নবনির্বাচিত পরিচালকদের মুখে যখন বিজয়ের চওড়া হাসি, ঠিক তখনই নির্বাচনকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নির্বাচনের ফল ঘোষণার পর এক ফেসবুক স্ট্যাটাসে ইশরাক বলেন, বিসিবির জালিয়াতি ইলেকশন সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এছাড়া তিনি স্ট্যাটাসে নবনির্বাচিত পরিচালকদের সমালোচনা করে অচিরেই তাদের আইনানুগ প্রক্রিয়ায় বিচারের কাঠগড়ায় তোলারও হুমকি দেন। উল্লেখ্য, বিসিবি নির্বাচনে ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ছিলেন ইশরাক হোসেন। টানা 2 মাস রপ্তানি আয় কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে সেপ্টেম্বরে বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি 4.61% কমে $3.63 বিলিয়ন দাঁড়িয়েছে। এর মধ্যে পোশাক খাতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এপিবি বলছে নিটওয়ার রপ্তানি 5.75% কমেছে, যেখানে বোনা পোশাক 5.54% কমেছে। তবে মাসিক পতন সত্ত্বেও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি 5.56% বৃদ্ধি পেয়ে $11.66 বিলিয়ন পৌঁছেছে। তৈরি পোশাকের পাশাপাশি কৃষি পণ্য, রাসায়নিক পণ্য, প্লাস্টিক, তুলা ও তুলাজাত পণ্যের রপ্তানিও হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্কর ধাক্কার প্রভাবে দেশের সামগ্রিক রপ্তানি আয়ও প্রতিফলিত হয়েছে বলে মনে করেন পোশাক খাত সংশ্লিষ্টরা। এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। সকাল 11টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন তাকে বরণ করে নেন। দেশে এসেই হামজা হংকংয়ের বিপক্ষে ভালো খেলার প্রত্যয় জানান, সেই সাথে দেশবাসীকে পাশে থাকার আহ্বানও জানান তিনি। হংকংয়ের বিপক্ষে 9 অক্টোবর হোম ম্যাচে খেলবে বাংলাদেশ। এরপর 14 অক্টোবর হংকংয়ের মাটিতে অ্যাওয়ে ম্যাচে খেলে ইংল্যান্ডে ফিরে যাবেন হামজা। ইনশাল্লাহ আমরা সাকসেসফুল কাম করব। 9 তারিখ আমরা হংকং এর সঙ্গে ন্যাশনাল স্টেডিয়ামে খেলবো। ইনশাল্লাহ সবাই আমরা সাপোর্ট দেবে। নারী বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গুয়াহাটিতে বাংলাদেশ সময় বিকেল 3:30টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে দারুণভাবে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করে নীলার সুলতানা জ্যোতির দল। তবে দ্বিতীয় ম্যাচে টাইগ্রেসদের সামনে তুলনামূলক শক্ত প্রতিপক্ষ ইংল্যান্ড, যারা একদিনের ক্রিকেটে র্যাঙ্কিংয়ের বিচারে দ্বিতীয় সেরা দল। ইংলিশদের হারাতে হলে তাই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই নিজেদের সেরাটা দিতে হবে মারুফা, ঝিলিক, সোবাহানা, মোস্তারিদের। রাতের সংবাদ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।